নমস্কার, গল্প আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজ এক নতুন গল্প নিয়ে আমি অর্ঘ আবার চলে এসেছি। আজকের গল্পের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো, আমাদের এই চ্যানেলের প্রায় সব গল্পের মতো এই গল্প আমার লেখা না। এই গল্পটি লেখা স্বস্তিক গুপ্ত ভাইয়া, এবং আমাদের চ্যানেলের সকল গল্পের মতো এই গল্প সাসপেন্স, থ্রিলার, হরর নয়। এই গল্পটিকে আপনি বলতে পারেন বর্তমান সমাজের ওপর রচিত একটি কৌতুক গল্প। আর সবচেয়ে শেষ বৈশিষ্ট্য হলো এই গল্পটি আমি পাঠ করব। এই গল্পটি পাঠ করার জন্য গল্প আড্ডার একজন পুরনো সদস্যকে আমি আবার ডেকে এনেছি। এই গল্প পাঠ করবেন সায়ন রায়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, মরণশীল। বড় রাস্তার চৌমাথার মোড়ে দোকান, পাশেই বন বিভাগের অফিস, দুপায়ে গেলেই বাজার। রমরমিয়ে চলে বৈকুণ্ঠ সাহার মুদিখানা। এজন্য একটু আধটু গর্ব যে ছিল না তা নয়, তার উপর জমি জমা, পুকুর ভরা মাছ, বছরে একবার মাছ বিক্রি করেই অনায়াসে চলে যায় দুজনের সংসার। এই দোকানদারিটা একরকম শখ, আর দেখনদারি চরিতার্থ করতে। একটাই মেয়ে, বিয়ে দিয়ে দিয়েছে অল্প বয়সে। রবিবার দোকান বন্ধ। মদনশীল প্রতিদিন সকাল 7টায় চলে আসে বৈকুণ্ঠর বাড়িতে খেউড়ি করতে। দাড়ি কাটা হয়ে গেলে স্নান সেরে জল খাবার খেয়ে বৈকুণ্ঠ চলে যায় মুদিখানায়। ঠাট্টা করে মদনশীলকে মরণশীল বলে ডাকত। আর এ থেকেই মদন একদিন মরণ হয়ে গেছে সবার মুখে মুখে। মরণ নামটা ভালো লাগে না মদনের। মুখ ফুটে কিছু বলতে পারে না, তবে মনে মনে সমবয়সী বৈকুণ্ঠকে কুণ্ঠ সাহা ডেকে গায়ের ঝাল মেটায়। ছোট্ট একটা কাঠের বাক্সে খুর, কাঁচি, নরুন, সাবানের ডিবে, ব্রাশ, বাটি, সান্দেয়ার পাথর, চামড়ার বেল্ট, ফিটকিরি সব ভরে নিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি খেউড়ি করে বেড়ায় মদন। বেলা বাড়লে বাজারের এক কোণে বসে কাজ করে। কুলি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালারাই কাস্টমার। চুল কাটলে নরুন দিয়ে হাত পায়ের নখ কেটে দিত ফ্রিতে। ফলে দিন দিন ওর পসার বাড়তে লাগলো। একমাত্র ছেলে, নাম রেখেছে মনন, নিজের নামের সাথে মিল রেখে। মননশীল 4 পাস করার পর মদন ওকে আর পড়ায়। নিজের জাত ব্যবসা শেখাতে সঙ্গে করে নিয়ে যায়। মননও বাবার কাজে সাহায্য করে, জল আনা, খুর নরুনে শান দেওয়া এসব করে দেয়, আর মন দিয়ে বাবার কাজ দেখে। বছর 5 আগে এক বর্ষায় বন বিভাগ থেকে রাস্তার ধারে প্রচুর গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান উদযাপন করেছিল। চৌমাথার মোড় বলে প্রশস্ত জায়গা পেয়ে বৈকুণ্ঠর দোকানের মুখের সামনে একটা বট গাছের চারা লাগিয়ে দিয়ে গেছিল। ধর্মভীরু বৈকুণ্ঠ বটবৃক্ষটাকে জল টল দিয়ে দেবজ্ঞানে লালন পালন করে এসেছে। এই 5 বছরে বটবৃক্ষ শাখা প্রশাখা বিস্তার করে বৈকুণ্ঠের দোকান আড়াল করে ফেলেছে। নিজের হাতে লালন করে এ কোনো বাঁশ বৃক্ষ বড় করে তুলেছি মনে মনে ভাবে বৈকুণ্ঠ। দোকান তো আড়ালে চলে গেছেই, তার উপর কুলি মজুররা দুপুরে ভাত ঘুম দেয় এর ছায়ায়। কাস্টমার কমে যাচ্ছে দিন দিন, মালের কাটতি নেই। বেশি দিন পরে থাকলে চালে ডালে পোকাও লেগে যাচ্ছে। মাল তোলার পরিমাণও দিন দিন কমে যাওয়ায় মহাজনের গদিতে বৈকুণ্ঠর কদর কমে যাচ্ছে। বৈকুণ্ঠ মনে মনে কষ্ট পায়। ওদিকে মদন মননের যৌথ প্রচেষ্টায় ওদের ভ্রাম্যমান সেলুনের ব্যবসা ফুলে ফেপে উঠেছে। ভালোই টাকা পয়সা করেছে মদন। মনন এতদিনে কাজটা আয়ত্ত করে নিয়েছে। বাজারের কোণে এখন নিজেই বসে। আর মদন আগের মতো পাড়ায় পাড়ায় ঘুরে কাজ করে একবেলা। আর তাছাড়া শরীরও সাথ দেয় না আগের মতন। মনন বড় হয়েছে, নেশার মধ্যে শুধু বিড়ি। সারাদিনের রোজগার থেকে ওই বিড়ির পয়সাটা রেখে দিয়ে সবটা বাবার কাছে জমা। বৈকুণ্ঠর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে
এক একদিন বৌনি পর্যন্ত হয়। অনেক তাবিজ, কবচ, বিপত্তারিণী, মঙ্গলচণ্ডী করেও উন্নতি নেই। অবশেষে 500 টাকা দক্ষিণার বিনিময়ে এক বাস্তু বিশারদ পরামর্শ দিয়েছে, দোকানের প্রবেশ পথে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ওই বটগাছ, ওটা কাটলে হাতে হাত করা। অতএব ওই বটগাছের নিচে কোনো অস্থায়ী দোকান বসাতে পারলে সেই দোকান সব দোষ গ্রহণ করবে। বৈকুণ্ঠের মুদিখানা দোষমুক্ত হবে। পরামর্শটা মন্দ লাগেনি বৈকুণ্ঠ সাহেব। তাছাড়া মরণের এই আঙুল ফুলে কলা গাছ হওয়াটাও গাত্রদাহের কারণ। রোজকার মতো সকালে মদন আসতেই বৈকুণ্ঠ বলল, মরণ, একটা পরামর্শ দিই তোমাকে। মনন বাজারের ওই কোণে বসে কাজ করে, দেখতেও ভালো লাগে না। তারপর আজকালকার ছেলে ওরকম ইট পেতে ব্যবসা করে, কেমনই আমার মনটা খারাপ হয়ে যায়। সবাই ইটালিয়ান সেলুন বলে, শুনতেও আমার একদম ভালো লাগে না। বলছি কাল থেকে শুরু কর না আমার দোকানের সামনে। একটা কাঠের চেয়ার আর একটা বড় দেখে আয়না কিনলেই হবে। কুষ্ঠের গালে সাবান ঘষতে ঘষতে একবার জায়গাটা পরখ করে নিল মদন। জায়গাটা ছায়ায় ঢাকা থাকে সারাটা দিন, তার উপর ওখানে মানুষের জমায়েত হয় ভালো। মদন রাজি হয়ে গেল। কয়েকটা খেউড়ি করে মননকে নিয়ে বাজার থেকে একটা চেয়ার আর একটা আয়না কিনে নিয়ে বৈকুণ্ঠের দোকানে রেখে কুণ্ঠকে বলল, কাল বৃহস্পতিবার, আমার কাজও বন্ধ, তাই কাল এসে আয়নাটা ঝোলাবার ব্যবস্থা করব। শুক্রবার থেকে মনন ওখানেই বসবে, আমি আগের মতোই কাজ চালাবো। বৈকুণ্ঠ খুশি, মনে মনে বলল, দেখ কেমন লাগে। শুক্রবার ভোর সকালে মনন আয়নার উপরে একটা পেরেকে বিশ্বকর্মার ছবি ঝুলিয়ে ধূপকাঠি গেল। প্রণাম করে ঘুরে শান দিতে লেগে গেল। ওদিকে বৈকুণ্ঠ মদনের হাতে দাড়ি টাড়ি কেটে স্নান জল খাবারের পাট চুকিয়ে মুদিখানায় রওনা দিল। মনের মাঝে কৌতূহলের ঝড় বয়ে চলেছে। 500 টাকার পরামর্শ এবার কাজে লাগবে মনে হচ্ছে। এত বছরের ব্যবসা এইভাবে কি ডুবতে দেওয়া যায়? দোকানের সামনে এসে বৈকুণ্ঠের মাথায় হাত। মননের কাঁচি চলছে ঝড়ের গতিতে। চেয়ারে বসা কাস্টমারের চুলে, অপেক্ষায় আরো 8-10 জন। বৈকুণ্ঠ হতবাক। মনন বলল, কাকা, গোদরেজ কোম্পানির সাবান, ক্রিম, লোশন এসব এখানেই আপনার থেকে নিব। হ্যাঁ, কথাটা বৈকুণ্ঠের বুকে বিঁধল। মুখে কিছু না বলে বৈকুণ্ঠ দোকান খুলল। একটা বছর দাঁতে দাঁত চেপে দোকানটা দাঁড় করানোর চেষ্টা করেও বৈকুণ্ঠ হাল ছেড়ে দিল। গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে উল্টো দিকে নতুন গজিয়ে ওঠা শপিং মল। ঠান্ডা ঘরে সবই পাওয়া যায়, তার উপর আছে অফারের প্রলোভন। 2-3টে আধুনিক সেলুন, বিউটি পার্লার হলেও মননের কাস্টমার কমা তো দূরের কথা, দিন দিন বেড়েই চলেছে। আর মদনের কাস্টমার বাড়ি বয়স্ক মানুষরা। মদনকে পছন্দ করার একটা কারণ ছিল, সব বাড়ির হাঁড়ির খবর পাওয়া যায় ওর কাছে। বাড়ির গিন্নিরা এজন্য চাটাও খাওয়াতো মাঝে মধ্যে। কাজেই মদনের ব্যবসাও চলতে লাগলো রমরমিয়ে। অনেক ভেবেচিন্তে বৈকুণ্ঠ স্থির করে ফেলল, না, এইভাবে তো আর চালানো যায় না। মুদিখানাটা সে বিক্রি করে দেবে। প্রস্তাবটা মননের কাছে রাখতেই মনন রাজি হয়ে গেল। জলের দরে বিক্রি করতে বাধ্য হলো বৈকুণ্ঠ, কেননা বটগাছটার জন্য দোকানটা মার খেয়ে গেছে অনেক আগেই। প্রতিহিংসার আগুন জ্বলছে বৈকুণ্ঠের মনে। দোকান বিক্রি করার পর সে মনে মনে বলল, দেখ কেমন লাগে। মননের মনেও একটা সুপ্ত বাসনা ছিল, একটা জেন্টস পার্লার খোলার, অনেকটা ওই মলের মতো। সারা জীবনের সঞ্চয় দিয়ে মদন দোকানটা কিনে আধুনিক আসবাবপত্র এনে দোকানটা সাজিয়ে দিল। হাজার হোক, একটাই ছেলে, 2 দিন বাদে বিয়ে করবে, এইভাবে গাছতলায় দোকান করলে কোন বাবা মা মেয়ে দেবে? মনন যেখানেই হাত দিচ্ছে সেখানেই সোনা ফলছে। নাম দিয়েছে মননশীল জেন্টস পার্লার।
রেটটাও রেখেছে স্থানীয় নরসুন্দর সমিতির তালিকা অনুযায়ী। ওই মলের মতো হাইফাই না, 3 জন কর্মচারীও রেখেছে কাস্টমারের চাপ কমাতে। ব্যবসাটা জমে উঠতেই করোনা থাবা বসালো। লকডাউন ঘোষণা হতেই বন্ধ হয়ে গেল মননশীল জেমস পার্ল। সঞ্চিত অর্থ যেটুকু ছিল 1 মাস কোনো ক্রমে চালিয়ে দিল মদন। ঘুর কাঁচি গামছায় লুকিয়ে মদন বেরিয়ে পড়ল কাজে। সে আগের মতো বাড়ি বাড়ি। কেউ ফেরায়নি মদনকে ভালোবাসার টানে। 3 মাস মদন এভাবেই টেনে চলল সংসারটা। কিছু কিছু করে টাকাও দিয়েছে 3 জন কর্মচারীকে। লকডাউন শিথিল হতেই মননের পার্লার আবার জমে উঠেছে। ওর কাস্টমার সব খেটে খাওয়া মানুষ, কুলি মজুরের মরার ভয় নেই। 2 দিন ধরে বৈকুণ্ঠর জ্বর ঘুরে ফিরে আসছে। ওষুধের দোকানে জ্বরের ওষুধ চাইতেই ফোন চলে যায় দপ্তরে। যথারীতি চালান করে দেয় কোয়ারেন্টাইন সেন্টারে। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কে কে সংস্পর্শে এসেছিল জিজ্ঞাসা করাতে বৈকুণ্ঠ রাগত জবাব, ওই ওই হারামজাদা মরণশীল। মদনের ঠাঁই হলো বৈকুণ্ঠের পাশের বেডে। 2 জনের সোয়াব পাঠানো হলো টেস্টিং সেন্টারে। পরদিন বেলা করে রিপোর্ট এলো, মদন নেগেটিভ, বৈকুণ্ঠ পজিটিভ। তার আগেই সকালবেলা সকলের মায়া ত্যাগ করে বৈকুণ্ঠ চলে গেছে বৈকুণ্ঠ ধামে। মদন মনে মনে বলল, মানুষ মাত্রই মরণশীল। ভিডিওটি শেষ করার আগে লেখক স্বস্তি গুপ্ত ভায়া এবং পাঠক সায়ন রয় দুজনকেই অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ সৌপর্ণ দাশগুপ্তকে এরকম অসাধারণ পোস্টার তৈরির জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দয়া করে কমেন্টে জানান যে এরকম আরো নতুন নতুন ধরনের গল্প আপনাদের চাই কি। আজকের জন্য শেষ হলো মরণশীল।